আরও সে কিছু বলতে না দিয়ে সেখান থেকে চলে যায় রেজওয়ান। আরও অবাক হয়ে ভাবে, রেজওয়ান সাহেব কিভাবে জানলো গতকাল রাতেই তার ঘুম হয়নি? তবে কি সে কিছু দেখেছিল? চাচা যান, আসবো? আনোয়ার মোড়ল রাতের খাবারের পরে আয়োজন করে নিজের ঘরে বসে পান খাচ্ছিল আর আরশি বেগমের সাথে সাংসারিক আলাপ করছিল। রেজওয়ানের ডাক শুনে উঠে বসে সে তাড়াতাড়ি করে। আরশি বেগম ঘোমটা টেনে দাঁড়ায় পাশে। এসো বাবা, রেজওয়ান ধীর পায়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে। আমার পাশে এসে বসো বাবা। রেজওয়ান কিছুটা ইতস্তত করে আনোয়ার মোড়লের পাশে যেয়ে বসে। তার মুখ ভারী হয়ে আছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও রেজওয়ান? জি চাচা যান, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে আমার। রাত ছাড়া তো আপনাকে পাওয়াই যায় না, তাই ভাবলাম রাতেই আসি আপনার ঘরে। বিরক্ত করলাম না তো চাচি? আরশি বেগম অবাক হয়ে বলল, না না বাবা, বিরক্ত করবে কেন? আজ বাদে কাল তুমিও এই বাড়িরই একটা অংশ হতে যাচ্ছ। তোমার যখন খুশি তোমার চাচা চানের সাথে কথা বলতে এখানে আসতেই পারো। আনোয়ার মোড়ল রেজওয়ানের কাঁধে হাত রেখে বলল, ভুলটা আমারই বাবা। আমার তোমাকে সময় দেওয়া উচিত ছিল। আসলে জমিদারি আর বিচার কার্য নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, বাড়িতে সময় দিতেই পারি না। তা বলো, কি বলবে তুমি? আরশি বেগম তার দিকে তাকিয়ে বলল, তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসি তোমাদের জন্য। চাচি আপনি থাকুন, দুজনের সামনেই কথাটা বলতে চাই আমি। বলো বাবা। রেজান কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে বলল, কুমুদকে আমার খুব পছন্দ হয়েছে চাচা যান। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করে আমি লন্ডনে ফিরতে চাই, যদি আপনাদের কারো আপত্তি না থাকে। আনোয়ার মোড়ল আর আরশি বেগম হতবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকায়। কি বলছো কি বাবা? আমাদের কেন আপত্তি থাকতে যাবে? আরশি বেগম খুশিতে ডগমগ হয়ে বলল, এটা তো খুবই আনন্দের সংবাদ। এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে হবে। আমাদের মেয়েটারও সৌভাগ্য যে তোমার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পাবে। বাবা মা হিসেবে আজ আমাদের গর্বের দিন। কি বলুন আপনি? আনোয়ার মোড়ল হাসতে হাসতে বলল, ঠিকই বলেছো বাবা। তা বাবা, তোমার পরিবার আসবে না বিয়েতে? তাদের তো খবর দিতে হবে। ওসব নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আমি ইতিমধ্যে বাবাকে খবর পাঠিয়ে দিয়েছি। মার্চের 25 তারিখে বাবা মা দুজনই আসছেন বাংলাদেশে। আনোয়ার মোড়ল কিছুটা থমকে চেয়ে বলল। 25শে মার্চ? তাহলে তো আর বেশি দিন বাকি নেই। রেজওয়ান উঠে দাঁড়ায়। আনোয়ার মোড়ল আর আরশি বেগমের দিকে ফিরে বলল, জি, আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন। বাবা মা আসার পর আমি আর বেশি দিন অপেক্ষা করতে চাই না। এর মধ্যে আমি নিজেই কুমুদের যাওয়ার সব ব্যবস্থা করে ফেলব। বাবা মাকে নিয়ে ভাববেন না। আমার পছন্দ মানি তাদের পছন্দ। আর কুমুদের মতো মেয়েকে অপছন্দ করার কোনো কারণ নেই। এখন আসছি চাচাজান, আপনারা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করুন। ভাইজানকে আপনারা জানিয়ে দেবেন। আনোয়ার মোড়ল আর আরশি বেগমের দিকে ফিরে বলে। এই বলে রেজওয়ান বেরিয়ে যায়। আরশি বেগম স্বামীর পাশে এসে বসলো। যদিও সে খুব খুশি মেয়ের এত ভালো জায়গায় বিয়ের কথা ভেবে, কিন্তু আর তো বেশি দিন নেই। মেয়েটা সেই বিদেশ বিভুঁইয়ে চলে যাবে ভাবলেই বুকটা কেঁপে ওঠে তার। সে ভেবেছিল আরও দেরি হবে, কিন্তু 25শে মার্চ মানেই তো আর বেশি দিন নেই। তারা আসার পর নিশ্চয়ই বেশি দিন অপেক্ষা করবে না। শুনলেন রেজওয়ান কি বলল? শুনলাম তো। কুমুদের মা সারোয়ারের সাথে কথা বলতে হবে আগে। দেখিও কি বলে। আরশি বেগমের হঠাৎ ভীষণ কান্না পেতে থাকে। সময় 25শে মার্চ 1971 সকাল। আজকেও বড় ডেকে রান্না বসেছে বাগানে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রেজওয়ানের বাবা মা পৌঁছে যাবে মোড়ল বাড়িতে। আনোয়ার রান্নাবান্না দেখছে। সারোয়ার সকাল থেকেই বাড়িতে নেই। কোথায় গিয়েছে কেউ বলতেই পারে না। বাড়ির চারিদিকে সাজ সাজ রব, যেন আজই কুমুদের বিয়ে হয়ে যাবে। আনোয়ার মোড়ল খুশিতে দিশেহারা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কষ্ট হচ্ছে তার বড় আদরের মেয়ে এই কুমুদ। একবার বিয়েতে গেলে কবে ফিরবে আর এই বাড়িটা শূন্য করে চলে যাবে মেয়েটা। এসব ভাবনা মনে আসতেই বুকটা হু হু করে উঠে তার। এক কোণার এক মেহগনি গাছের সাথে হালান দিয়ে দাঁড়িয়ে আছে আরস। এসব কোনো দিকেই তার মন নেই। দিনটা এত তাড়াতাড়ি কীভাবে চলে আসলেও সে বুঝতেই পারে না। এখন কিভাবে আটকাবে সে এই বিয়ে? সে কি মাথা উঁচু করে আনোয়ার মোড়লের সামনে কোনোদিনও বলতে পারবে সে কুমুদকে কতটা ভালোবাসে? সে কি কোনোদিনও রাজি হবে? রাজকন্যার সাথে তো রাজপুত্রকেই মানায়। কি আছে আরসের? দিন শেষে সবার কাছে সে একজন ভিনদেশী। নিজের বাবা তাকে ত্যায্য পুত্র করেছে।
বহু কাঠখড় পুড়িয়ে পূর্ব পাকিস্তানে এসেছিল সে। হয়তো সেখানে ফিরে যেতে হবে তাকে তার মায়ের জন্য। না হয় ফিরবে না। এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে কিভাবে জড়াবে সে কুমুদকে? কিন্তু কুমুদকে ছাড়া যে সে অন্ধ। তার চারপাশে আলো বলতেই তো শুধু তার রাজকন্যা। তাকে হারিয়ে কিভাবে বেঁচে থাকবে সে? আর সে মাথা শূন্য হয়ে যায়। আরে মাস্টার যে, এখানে দাঁড়িয়ে কি করছেন? ওদিকে সবাই তো এত আনন্দ করছে, আর আপনি এখানে একা একা এভাবে চুপ করে আছেন। আরও ধাতস্থ হয়ে সামনে তাকিয়ে দেখে রেজওয়ান হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। রেজওয়ান সাহেব, আমি একটু চুপচাপ থাকতেই পছন্দ করি। হই হুল্লা আমার ঠিক টানে না। রেজওয়ান মুচকে এসে আরসের চোখে চোখ রেখে বলল। নাকি আপনার মন খারাপ মাস্টারমশাই? আরস চমকে উঠে রেজওয়ানের দিকে তাকায়। রেজওয়ান কি কিছু ধরে ফেললো? আরস থতমত খেয়ে বলল। কি বলছেন রেজওয়ান সাহেব? আমার মন খারাপ হবে কেন? রেজওয়ান শব্দ করে হেসে দেয়। আরস তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। আরে মাস্টারমশাই দেখি ভয় পেয়ে গেলেন। আমি মজা করেছিলাম আপনার সাথে। আরস উত্তর দেয় না, সরু চোখে শূন্যের দিকে তাকিয়ে থাকে। চলুন মাস্টারমশাই, ওদিকটা যেয়ে বসি, যদি আপনার আপত্তি না থাকে। আরও বেশি নিরিবিলি ওদিকটা, তা আপনার ভালো লাগবে আশা করি। আরস কিছুক্ষণ চুপ করে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। বেশ, চলুন। রেজওয়ান আরসকে নিয়ে একটা বড় গাছের নিচে শান বাঁধানো বেদির উপরে যেয়ে বসে। বেশ ঠান্ডায় দিকটা। কে বলবে এখন মার্চ মাস, শীতল বাতাসে শরীর জুড়িয়ে আসে ওদের। কুমুদের দিকে ভ্রু কুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার মা আরশি বেগম। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছে ও সারা জীবনের জন্য তাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিনও যেন দেখতে পারবে না তাদের। কুমুদ, দয়া করে কান্না থামাবি তুই? আমি বুঝতে পারছি না এত কান্নার কি হয়েছে। কুমুদের দিকে ভ্রু কুচকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার মা আরশি বেগম। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ওর কান্নাকাটি দেখে মনে হচ্ছে ও সারা জীবনের জন্য তাদের ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিনও যেন দেখতে পারবে না তাদের। অঞ্জনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঘরের এক কোণায়। সে জানে কুমুদের মনে এখন কি চলছে, কারণ এই সময়টা সে নিজেও পার করে এসেছে। ভালোবাসার মানুষটার হাত ছেড়ে অন্য একজনকে আপন করে নেওয়াটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের হতে পারে সে তো ভালো করেই জানে। কুমুদ মায়ের দিকে তাকায় না। খাটে হেলান দিয়ে এখনো ঠায় বসে আছে সে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। দেখ কুমুদ, আমার বেশিক্ষণ অপেক্ষা করার সময় নেই, কিন্তু অনেক কাজ পড়ে আছে আমার ওদিকে। যে কোনো সময় রেজওয়ানের বাবা মা চলে আসবে। এখনো কোনো গোছগাছ হয়নি আমার। তুই এই গহনাগুলো দেখে নে তো মা, এগুলো পরেই ওদের সামনে যাবি তুই। অঞ্জনা কাঁচামাচি হয়ে ভয়ে ভয়ে পড়ল। মা, বলছিলাম যে আমাদের কুমুদ তো এমনিতেই অসম্ভব রূপবতী, আলাদা করে এত গহনা পরানোর কি দরকার ওকে? ও যখন চাচ্ছে না। অঞ্জনা কথা শেষ করতেই পারে না। আরশি বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকায়। অঞ্জনা ভয়ে কিছুটা মিইয়ে যায়। আগুনে ঘৃণা ঢেলে ওকে এগুলো পরানোর ব্যবস্থা করো। আমি ওদিকটায় যাচ্ছি, এসে যেন দেখি ওকে সব গহনা পরানো হয়ে গিয়েছে। একদম পরিপাটি করে গুছিয়ে দাও ওকে। আরশি বেগম গহনাগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। অঞ্জনা ধীর পায়ে এসে কুমুদের পাশে বসে। কুমুদের হাতের উপর হাত রাখতেই কুমুদ অঞ্জনাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ভাবি, আমি পারবো না, তুমি বিশ্বাস করো। মাস্টার মশাইকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করাও আমার পক্ষে সম্ভব নয়। আমার বা ওনার কারোর সাহস হবে না বাবা বা ভাইয়াকে কিছু বলার। আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই ভাবি। অঞ্জনা আঁতকে উঠে কুমুদকে সোজা করে তার দিকে তাকিয়ে বলে। এসব কি বলছো তুমি কুমুদ? মাথা ঠিক আছে তোমার? কুমুদ ফোপাতে ফোপাতে বলল। সারা জীবন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়াটাই কি ভালো না ভাবি? ওনাকে ছাড়া আমার এই জীবনটা বেঁচে থেকেও মরে যাওয়ার মতো। নিজের দিকে তাকিয়ে দেখো ভাবি, তুমিও নিজের ভালোবাসা ছেড়ে আরেকজনের হাত ধরেছ, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ভাইজানকে, এই সংসারটাকে আপন করে নিতে, সব ভুলে। তুমি কি পেয়েছো? তোমার ভেতরের যন্ত্রণা আমি উপলব্ধি করতে পারি ভাবি। ভাইজান যখনই আমার সাথে খারাপ ব্যবহার করে, একটাবারের জন্যও কি তোমার মনে হয় না যে আজ যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেতে, তাহলে সে হয়তো তোমার সাথে এমন করতো না? অবশ্যই এটা মনে হয় ভাবি, এটাই স্বাভাবিক। আমি কিভাবে জীবনটা এভাবে কষ্টে কাটিয়ে দিব? কুমুদের কথা শুনে পাথরের মতো বসে থাকে অঞ্জনা।
কুমুদ একটা কথাও ভুল বলেনি। ভাবি তাহলে বলো আমি কিভাবে সহ্য করব ভালোবাসা হারানোর কষ্ট? অঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, উনি তো বলেছেন উনি ঠিক একটা ব্যবস্থা করবেন। বিয়ে তো হয়ে যায়নি কুমুদ, ওনার উপরে একটু বিশ্বাস রাখো। তোমাকে উনি কথা যখন দিয়েছেন ওই নিস্তব্ধ পুরী থেকে তোমাকে উদ্ধার করবেন, উনি ঠিক ওনার কথা রাখবেন। এতদিনে এতটুকু বুঝতে পারোনি ওনাকে? কুমুদ অসহ্য হয়ে কিছু বলতে যাবে তার আগে এই কুন্দনের গলা শুনে কেঁপে উঠে দুইজন। কুন্দন সরু চোখে অঞ্জনা দিকে তাকিয়ে বলল, কার কথা বলছো ভাবি? কে আপাকে উদ্ধার করবে? কি কথা দিয়েছে আপাকে? কুমুদ আর অঞ্জনা দুইজন পরস্পরের দিকে তাকায়। কুন্দন কখন এসে দরজায় দাঁড়িয়েছে টেরই পায়নি ওরা। তবে কি ও কিছু শুনে ফেললো? জানেন মাস্টারমশাই, লন্ডনে এক বিলেতি কন্যার প্রেমে পড়ে মাখামাখি হয়ে গিয়েছিলাম এককালে। আরশ চমকে উঠে রেজওয়ানের দিকে তাকায়। তা জানা মতে অনেক আগে থেকেই রেজন জানতো কুমুদের সাথে তার বিয়ে ঠিক। অবশ্য কুমুদও তো জানতো, তবু সে সম্পর্কে জড়িয়েছে তার সাথে। এখন তিনি কোথায়? রেজওয়ান মুচকে এসে বলল, অন্য ধর্মে ছিল বলে বাবা কোনোদিন মানবেন না। আমি বাবাকে কষ্ট দিতে চাইনি, ছেড়ে দিয়েছিলাম ভালোবাসার মানুষটার হাত। ওর বিয়ের আগের দিন আমাকে ডেকেছিল। আমরা প্রথম দিন দেখা করেছিলাম যেখানে সেখানে। আমার হাত ধরে চিৎকার করে কান্না করেছিল সে। সে শুধু আমাকেই চায়। আমি সেদিন ওকে কাছে টেনে নিতে পারিনি, যদিও আমি দেশি সংস্কৃতিতে বড় হইনি। এই ধর্ম জাতপাত এগুলো আমার কাছে কিছুই না, কিন্তু আমার পরিবারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভেবেছিলাম সব ঠিক করে ফেলবো, মানিয়ে নিতে পারবো বাড়িতে। কিন্তু বাবা অনেক জেদি। উনি বলেছিলেন আমি যদি লুসিকে বিয়ে করি উনি আমার মুখ পর্যন্ত দেখবেন না। আমি পারিনি পারিবারিক সে বাধা থেকে নিজেকে ছিন্ন করে ফেলতে, কিন্তু সেই কান্না আমার বুকে আজও বিঁধে আছে মাস্টারমশাই। আরশ কিছু বলে না। কি বলা উচিত সে বুঝতেই পারছে না। আপনি এখন নিশ্চয়ই ভাবছেন আমি নিজেই কিশোরী কুমুদকে পছন্দ করে গিয়েছিলাম। আমি জানতাম কুমুদের সাথেই আমার বিয়ে ঠিক করা, তাও কেন আমি লুসির সাথে সম্পর্ক জড়িয়ে গেলাম? আসলে কি বলুন তো মাস্টারমশাই, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে একটি অনুভূতি। যে অনুভূতি না মানে শাসন, না মানে বারণ, আর না তো মানে কোনো বাধা। আমি লুসিকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে কুমুদের কথা আমার মাথায় ছিল না। ওকে হারানোর পর আমি কুমুদকে পাই। ওকে দেখে আমার মনে হয়েছে যা হারিয়েছি তার চেয়েও বেশি কিছু পেয়েছি। আমার জীবনে আর কোনো আফসোস নেই। রেজওয়ান থামে। আরশ কিছু সময় চুপ করে থেকে আস্তে করে বলে, এসব কথা আমাকে কেন বলছেন রেজওয়ান সাহেব? আমি আসলেই বুঝতে পারছি না। রেজওয়ান আরশের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, মাস্টারমশাই, আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। বুদ্ধিমান মানুষেরা মনে করে তাদের বুদ্ধির কাছে বাকিরা শিশু। আসলে ব্যাপারটা তা নয়। কিছুটা বুদ্ধি বাকিরাও রাখে। আপনার জন্য আমার একটাই অনুরোধ থাকবে, জীবনকে থামিয়ে দিবেন না। যা কিছু হয়ে যাক, জীবন যেন থমকে না যায়। ক্ষণিকের জন্য মনে হতেই পারে জীবন এখানেই শেষ হয়ে গেল, আসলে তা হয় না। এমন একটা দিন হয়তো সামনে আসবে, সেদিন আপনার সব আফসোস সুখে পরিণত হবে। আরশ বিস্ফোরিত চোখে রেজওয়ানের দিকে তাকায়। তার মানে রোজার ইতিমধ্যেই সব বুঝে গিয়েছে, আর বুঝেও সে কুমুদকে বিয়ে করতে চায়। রেজওয়ান মুচকে এসে বলল, চলুন ওঠা যাক, আপনার বাবা মা আসার সময় হয়ে গেল আবার। হতভম্ব আরশকে রেখে রেজওয়ান আর কোনো দিকে না তাকিয়ে চলে যায়। আরশ এখন কি করবে? সে কি তাহলে সত্যি কুমুদকে হারিয়ে ফেলবে চিরতরে? কুমুদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রেজওয়ানের মা সালেহা বেগম। মেয়েটাকে সে ছোট থেকে দেখে গিয়েছিল শেষবার। 2 বেনি ঝুলিয়ে স্কুলে যেত সে তখন। সেই মেয়ে বড় হয়ে এত রূপসী হয়েছে, সালেহার চোখের পলকই পড়ে না, ঠিক যেন বাগানে সদ্য ফোটা একটা লাল গোলাপ। রেজওয়ানের বাবা আজমল হোসেন হাসতে হাসতে আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, তোর ভাবির কাণ্ড দেখেছিস আনোয়ার? আরশি বেগম খুশিতে অস্থির হয়ে আছে। কি করবে না করবে বুঝতেই পারছে না। ভাগ্য করে এমন রূপবতী মেয়ে পেয়েছে সে। ভাগ্যে শুধু পছন্দ হয়েছে, এবার ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। তাই তো দেখছি রাজমল, যাক আমাদের বন্ধুত্বটা তাহলে আরো গভীর হতে চলেছে বল। ঠিকই বলেছিস। সালেহা বেগম 2 আঙ্গুলে কুমুদের মুখটা উপরে উঠায়। বিষেদে মেঘে ছেয়ে আছে মুখটা, যেন এক্ষুনি তুফান শুরু হবে। রেজওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুমুদের মুখের দিকে। সেখানে থাকা স্পষ্ট বিষয়টাকে যেন উপভোগ করছে সে। বাহ, আমার মনের মতো বোমা পেয়েছি গো।
এমন রূপসী কন্যা আমি খুব কমই দেখেছি, ঠিক যেন এক টুকরো চাঁদ। দেখি মা, তোমার হাত দুটো বাড়িয়ে দাও তো। সালেহা বেগম ব্যাগ থেকে একজোড়া সোনার বালা বের করে কুমুদের হাতে পরিয়ে দিল। এত সুন্দর নকশা করা বালা আরশি বেগমের চোখ চকচক করে উঠল। আনোয়ার মোড়ল খুশিতে গদগদ হয়ে বলল, ভাবিজানের মনে হচ্ছে তোর আর সইছে না বিয়ে পর্যন্ত, এখনই হাতে বালা পরিয়ে দিলেন। কি যে বলেন না ভাইজান, এমন সোনার মতো যে মেয়ের গায়ের রং, এমন রূপবতী মেয়ে, তার মুখ দেখে কিছু না দিয়ে পারি আমি? আরশি বেগম সালেহার হাত ধরে বলল, শুক্রিয়া আপা, শুক্রিয়া। আমার মেয়েটা নিশ্চয়ই বড় কোনো পুণ্যের কাজ করেছে কখনো, না হলে এমন চাঁদ কপালি হলো কিভাবে? হঠাৎ আমজাদ হোসেন আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল, সবাইকে তো দেখলাম রে আনোয়ার, কিন্তু তোর ছেলেকে তো দেখলাম না এখনো। সারোয়ার কোথায়? বাড়িতে কি নেই ও? আনোয়ার মোড়ল আর চোখে আরশি বেগমের দিকে তাকায়। সারোয়ার সেই সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বেরিয়েছে, আর ফিরেনি এখনো। সে তো জানতো আজ রেজওয়ানের বাবা মা আসবে, তাও সে এখনো বাড়িতে ফিরেনি কেন? কি এমন গুরুত্বপূর্ণ কাজ তার? আরশি বেগম পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোর করে হেসে বলল, ও একটু কাজে ব্যস্ত আছে ভাইজান, চলে আসবে, চিন্তা করবেন না। আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, সন্ধ্যার মধ্যে দেখবেন সারোয়ার চলে এসেছে। আজমল হোসেন কুমুদের দিকে তাকিয়ে বলেও, তুমি যাও না, ভিতরে যাও। সালেহা, তুমিও যাও ওদের সাথে। এত বছর পর বন্ধুকে কাছে পেয়েছি, একটু গল্প সল্প করি, দেশের খবর নেই। সালেহা বেগম হেসে কুমুদকে নিয়ে চলে গেল ভিতরে। আরশি বেগমও গেল পিছু পিছু। আচ্ছা আনোয়ার, এবার দেশের অবস্থা বলতো। ওখান থেকেই খবর পেলাম শেখ মুজিব নাকি স্বাধীনতার ডাক দিয়েছে, তাতে নাকি বাংলার মানে পূর্ব পাকিস্তানের সবাই সাড়া দিয়েছে। এসব আবার কি শুরু হলো দেশে? আনোয়ার মোড়ল তার ছেলে হাসি দিয়ে বলল, তুই থাম তো আজমল, বাংলা মানুষ কিনা করবে যুদ্ধ? কি আছে এদের? শুধু দেশপ্রেম থাকলেই হয় না, শক্তি থাকা প্রয়োজন। কি শক্তি আছে এই পূর্ব পাকিস্তানের বাঙালগুলোর? স্বাধীনতা দিয়ে কি করবে এরা? আর স্বাধীনতা যদি পেয়েও যায়, লাভটা কি? আগেও যেমন ধান চাষ করে খেত, পরেও তাই খাবে। ওদের দ্বারা আর কি হবে? আমার বাড়িতে ওসব চলবে না। সারোয়ার, তোমাকে শাসন করি না মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তুমি জানো আমাদের বাড়িতে আজ বিশেষ 2 জন অতিথি আসার কথা। তুমি সারাদিন কেন বাড়িতে আসোনি? কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে তুমি? আজমল হোসেন উত্তর দেয় না। চিন্তিত মুখে ভ্রুকুচকে আনোয়ারের দিকে তাকায় সে। দেশটার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয় সে মাঝে মাঝেই। ঠিক সন্ধ্যার মুখেই বাড়িতে ঢুকলো সারোয়ার। তার চোখ মুখ কেমন ঘোলাটে হয়ে আছে। আনোয়ার মোড়ল ছেলের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল। সারোয়ার হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, এত কথা বলো না, আমার কথা শুনো। কোনো কথা শুনবো না, আগে যাও অতিথিদের সাথে দেখা করে আসো। বিলম্বে আসার জন্য ক্ষমা চাও এক্ষুনি। সব করব বাবা, আগে তুমি শান্ত হয়ে আমার কথা শোনো। সারোয়ার চারদিকে তাকিয়ে চাপা গলায় বলল, আজ রাতে কিছু একটা ঘটতে যাচ্ছে বাবা, এমন কিছু যা আমরা ভাবতেও পারছি না। আনোয়ার মোড়ল কিছুটা অবাক হয়ে বলল, কি ঘটতে যাচ্ছে? কি বলছো এসব? সারোয়ার গলার স্বর আরো নামিয়ে বলল, বাবা, আজ আমি সকালে মেজর শরাফত আকবরের সাথে দেখা করতে গিয়েছিলাম। আজ সারাদিন আমি ক্যান্টনমেন্টেই ছিলাম। কি হয়েছে সেখানে? বলতে পারবো না বাবা, তবে মেজর সাহেব অনেক অস্থির ছিলেন আজ সারাদিন। বারবার ওনার টেলিফোন আসছিল। ওনার উপর মহল থেকে কোনো একটা নির্দেশনা এসেছে। ওনার চোখ মুখ চকচক করছিল খুশিতে। বারবার কাকে যেন ফোন করে কমান্ড করছিল, স্টপ দেন এডিয়েট। তুমি কি ধারণা করছো কি ঘটতে পারে? বুঝতে পারছি না বাবা, তবে আজকের রাতটা অনেক ভয়াবহ হতে যাচ্ছে বুঝতে পারছি। ওরা অনেক বড়সড় কোনো একটা পরিকল্পনা করছে। আমি অনেকবার জানার চেষ্টা করেছি, উনি একবারও আমাকে কিছু বলেননি। আসলে আজ সারাদিন উনি আমার সাথে তেমন কোনো কথাই বলেননি। ওনারা কি কোনো ক্ষতি করতে চান বাংলার মানুষের? শেখ মুজিবের ভাষণের পর থেকেই পরিবেশ থমথমে হয়ে আছে বাবা, কিছুই বোঝা যাচ্ছে না কি হবে। আনোয়ার মোড়ল জোয়ার শক্ত করে বলল, যাই হয়ে যাক, আমরা আমাদের নীতি থেকে সরে আসব না। আমরা পশ্চিম পাকিস্তানকে সমর্থন করব। সারোয়ার উত্তর দেয় না, তার অস্থির লাগছে। বারবার ঘরময় পায়চারি করছে সে। মেজর সাহেব তার উপর রেগে আছে এখনো।
সেদিন মাস্টার মশাইয়ের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেছে মেজর। আর যদি তাদের বাড়ির উপর কোনো আঘাত আসে কি করবে সে? বুক কাঁপতে থাকে সারোয়ারের। কিছু একটা খারাপ তো হবেই আজ রাতে। ঠিক রাত 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় কুমুদের। দূর থেকে কারো আহাজারি কান্না আর চিৎকারের শব্দে বাতাস ভারী হয়ে আছে। কুমুদ ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে। এত রাতে কোথা থেকে এমন চিৎকার আসছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। তাড়াতাড়ি জানালা খুলে বাইরে তাকাতে কুমুদ স্তম্ভিত হয়ে যায়। এসব কি দেখছে সে? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? যত দূরে চোখ যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রত্যেকটা ঘর যেন পড়ছে। নারী পুরুষ শিশু সবার চিৎকার শোনা যাচ্ছে। নারকীয় পরিবেশ যেন চারিদিকে। হতভম্ব হয়ে যায় কুমুদ। এসব কি হচ্ছে গ্রামে? ততক্ষণে কুন্দন এসে দাঁড়িয়েছে তার পাশে। তার চোখও বিস্ফোরিত। আপা কি হচ্ছে এসব? সব বাড়িঘর এভাবে পড়ছে কেন? কারা পড়েছে এসব? এক্ষুনি বাবা আর ভাইজানকে ডাকতে হবে। ওনাদের জমিদারিতে কার এমন সাহস হবে গ্রামের লোকেদের বাড়িতে আগুন দেওয়ার? মাস্টার মশাইকে খবর দিতে হবে। কুন্দন হঠাৎ কুমুদের হাত চেপে ধরে বলল, মাস্টারমশাইকে এর মধ্যে কেন জড়াচ্ছিস? এই গ্রামের জমিদার আর মাতব্বর বাবা আর ভাইজান, ওনারা জানলে কি যথেষ্ট না? এর মধ্যে মাস্টারমশাই যে কি করবেন? ওনাকে কোনো ঝামেলা ফেলানোর কি দরকার? কুমুদ অবাক হয়ে কুন্দনের দিকে তাকায়। তুই কি পাগল হয়ে গিয়েছিস কুন্দন? কি বলছিস তুই? গ্রামের লোকেদের এমন অবস্থা নিশ্চয়ই নিজেদের মধ্যে দঙ্গল বাঁধিয়েছে। উনি সাংবাদিক মানুষ, উনি যাবেন না? কুন্দন শীতল চোখে তাকিয়ে থাকে কুমুদের দিকে। কুমুদ হন হন করে বেরিয়ে যায় ঘর ছেড়ে। বারান্দায় আসতে সেখানে চিন্তিত মুখে বাবা আর ভাইজানকে দেখে থমকে যায় কুমুদ। তারা সবকিছু জানতে পেরেছে, জেনেও এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? বাবা ভাইজান তোমরা এখানে? কুমুদকে দেখে ছুটে আসে আনোয়ার মোড়ল। কি রে মা, তুই বেরিয়ে এসেছিস কেন নিজের ঘর থেকে এত রাতে? কুন্দনও ছুটে এসেছে পেছন পেছন। কুমুদ হালকা চিৎকার করে বলল, বাবা দেখতে পাচ্ছ না এখানে কি হচ্ছে? সবগুলো বাড়ি এভাবে দাউ দাউ করে জ্বলছে। গরু ছাগল এভাবে ডাকছে, মানুষ এভাবে চিৎকার করছে। তোমাদের কানে কিছুই যাচ্ছে না? ওদের আটকাও তোমরা। সাগর কুমুদের হাত চেপে ধরে বলল, ঘরে ফিরে যাও কুমুদ। এই যুদ্ধ আটকানো আমাদের পক্ষে সম্ভব নয়। কুন্দন এগিয়ে এসে বলল, এসব কি বলছেন ভাইজান? আপনাদের এত ক্ষমতা, গ্রামের লোক নিজেদের মধ্যে মারামারি করছে আর আপনারা বলছেন কিছুই করতে পারবেন না? আর কিছু বলতে যাবে তার আগে কয়েকজন মহিলা আর্তচিৎকারে ওদের আত্মা কেঁপে ওঠে। সারোয়ার 2 বোনের হাত চেপে ধরে বলল, ঘরে যাও তোমরা। সকালের আগে ঘর থেকে বের হবে না। সারোয়ারের হাত ছুটিয়ে দিয়ে 2 বোন বারান্দার রেলিং এর কাছে চলে গেল। এখান থেকে অনেকে স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। কুন্দন হতভম্ব হয়ে বলল, ক্যাপ্টেনদের মতো পোশাক পরা ওরা কারা বাবা? ওরা কেন মেয়েগুলোকে ওভাবে টেনে নিয়ে যাচ্ছে? কুমুদ কাঁপা কাঁপা গলায় বলল, কুন্দন ওটা আলেয়া আর রমিজানা। ওদের শাড়ি টেনে খুলছে কেন ওই লোকগুলো? আর পুরুষদের এভাবে বেঁধে নিচ্ছে কেন? আনোয়ার মোড়ল চোখ মুখ শক্ত করে বলল, সারোয়ার, ওদের ঘরে নিয়ে যাও, জানালাও যেন ওরা না খোলে ঘরের। সারোয়ার এসে ওদের হাত ধরতে গেলে কুমুদ ছুটি বেরিয়ে যায় সেখান থেকে। সারোয়ার ফুকুচকে তাকায় তার দিকে। কুমুদ সিঁড়ির দিকে কেন যাচ্ছে? মাস্টার মশাই দরজা খুলুন, এক্ষুনি দরজা খুলুন। কুমুদ জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে। আরও যেন দরজার পাশেই ছিল। দরজা খুলে দিতেই কুমুদ হুড়মুড় করে ঘরে ঢুকতেই দেখে আরও আগে থেকেই জেগে বসে আছে, যেন তৈরি হয়ে আছে আগে থেকেই কোথাও বের হবে। তুমি এত রাতে এখানে এসেছো কেন কুমুদ? ঘরে যাও বলছি। ঘর থেকে বের হবে না একদম, কোনোভাবেই না। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমাকে এক্ষুনি বেরোতে হবে কুমুদ। দেশের অবস্থা ভালো না, খুব খারাপ কিছু হতে যাচ্ছে রাতে। কুমুদ স্তম্ভিত হয়ে পড়ল। এসব কি বলছেন আপনি? দেশের অবস্থা ভালো না মানে? হঠাৎ মোড়ল বাড়ির দিকে চিৎকার শুনে ওরা চিলেকোঠায় এসে দাঁড়ায়। এক ঝাঁক পাকিস্তানি বাহিনী এদিকে আসছে ছুটে। তাদের বুটের শব্দে যেন কাঁপছে মাটি। আরশ কুমুদের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, আমার সময় হয়েছে কুমুদ, আমাকে বিদায় দাও। কুমুদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আরশ একটা কালো মাফলার দিয়ে পুরো মাথা পেঁচিয়ে নেয়। সাদা ধবধবে পাঞ্জাবির উপর পরে নেয় কালো একটা উলের চাদর। হাতে বড় একটা টর্চ, সাথে আরো কিছু ধাতব জিনিস পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নেয়। আমাদের দয়া করে বলুন মাস্টার মশাই, এসব কি হচ্ছে? আপনি আপনি কোথায় যাচ্ছেন?
কুমুদ, কুমুদ, এখন এত কথা বলার সময় নেই। যদি বেঁচে থাকি আবার দেখা হবে আমাদের। সাথে সাথে আর্তনাদ করে ওঠে কুমুদ। সবকিছু তার দুঃস্বপ্ন মনে হচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আমি আপনাকে কোথাও যেতে দিব না মাস্টার মশাই। আমার খুব ভয় করছে। ওরা সব বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, মেয়েগুলোকে বিবস্ত্র করছে, কেউ বাধা দিতে আসলেই তাকে মারছে। এর মধ্যে আপনাকে আমি কোথাও যেতে দিব না। আরস কিছুটা শান্ত হয়ে কুমুদের দিকে তাকায়। বাহিরের আগুনের শিখায় কুমুদকে যেন মোনালিসার মতো রহস্যময় লাগছে। কুমুদের অন্তর্ভেদী চোখ জোড়ার মাঝে যেন এক স্বাধীন বাংলা দেখতে পাচ্ছে আরস। কুমুদের অনেকটা কাছে যেয়ে দাঁড়ায় সে। হঠাৎ কুমুদের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় আরস। কুমুদ ঈষৎ কেঁপে ওঠে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেঁদো না আমার কুমুদবতী। আমি যেখানেই থাকি ওই কান্না ভেজা চোখ জোড়া আমাকে অশান্তিতে রাখবে অহর্নিশ। যাওয়ার আগে হাসি মুখে বিদায় দাও আমাকে। আমাকে এই অবস্থায় রেখে কোথায় চলে যাচ্ছেন আপনি? আরস খুব সাবধানে কুমুদের কোমল হাত দুটো চেপে ধরে। সেই হাত বরফের মতো ঠান্ডা। আমি সব সময় তোমার পাশে আছি কুমুদ। তোমাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি তোমাকে কথা দিলাম, কিন্তু আজ আমাকে যেতেই হবে। তোমার পাশে তোমার বাবা ভাইজান আছেন, কিন্তু অনেক অসহায় মেয়েদের পাশে আজ কেউ নেই। আমাকে নিজের জীবন দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে হবে। তাছাড়া আমি এখানে থাকলে তোমরা এই বিপদে পড়ে যাবে। মেজর শরাফত আকবর আমার উপর ক্ষিপ্ত হয়ে আছেন। এই বাড়িতে যদি উনি বাহিনী পাঠায়, একমাত্র আমার জন্যই পাঠাবে। আমি নিজের জন্য তোমাদের বিপদ ডেকে আনতে পারবো না। কুমুদ কোনো কথাই বলতে পারে না। আরসের হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখে। কোনোভাবেই তার মন সায় দিচ্ছে না তাকে বিদায় দিতে। তার মন বলছে আরস এখন চলে গেলে আর কোনোদিনও তাদের দেখাই হবে না। হঠাৎ বাইরেই শোরগোল বেড়ে যায়। মশাল পোড়ানোর শব্দ আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। বাইরে যেন শত শত মানুষের আহাজারি। কুমুদ ভয়ে আরসকে জাপটে ধরে। দরজা খোলো আভি, দরজা খোলো। ভয়াবহভাবে চমকে উঠে দরজার দিকে তাকায় আরস আর কুমুদ। তার মানে ওরা বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে। আরস বুঝতে পারে ওদের একমাত্র লক্ষ্য এখন সে। মেজর শরাফত আকবরের নির্দেশ সম্ভবত এটা। কুমুদ, আমাকে ছেড়ে দাও। তুমি সাবধানে থেকো। কপালে থাকলে আবার দেখা হবে আমাদের। না মাস্টার মশাই, না। কুমুদের হাত জোর করে ছাড়িয়ে নিয়ে আরো জানলার কাছে যায়। কি মনে করে আবারও পেছন ঘুরে তাকায়। কুমুদ নিঃশব্দে ছটফট করে কাঁদছে। আরসের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যেতে চায়। ইচ্ছে করে সোজা যেয়ে কুমুদকে বুকের সাথে জাপটে ধরতে। অনেক কষ্টে নিজেকে সামলায় সে। একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, নিজের খেয়াল রেখো আমার কুমুদবতী। এরপর জানালার শিকগুলো ফেলে দিয়ে লাফ দেয় সে বাইরে। শিকগুলো আগে থেকেই উপরে রেখেছিল সে। আরস চলে যেতেই হাউ মাউ করে কান্নায় লুটিয়ে পড়ে সে। বাইরের দরজায় বুট পরা পায়ের নাথির আওয়াজ। কুমুদের কোনো দিকেই মন নেই। দেখুন স্যার, আমার কথা শুনুন। এখানে আমাদের মাস্টার মশাই ছাড়া আর কেউ থাকে না। মাস্টার মশাই এদেশি নয়, হায়দ্রাবাদ থেকে এসছে। ইয়েস, দরজা খোলনে কে রে কহো। আনোয়ার মোড়ল হাত জোর করে ক্যাপ্টেনকে বলল, তাকে ছেড়ে দিন সাহেব। সে এই দেশি নয়, আমাদের বাড়ি থেকে আমার মেয়েগুলোকে পড়ায়। দয়া করে তাকে ছেড়ে দিন। সারোয়ার এতক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়েছিল বদ্ধ দরজার দিকে। সে তো জানে ক্যাপ্টেন কেন বা কার নির্দেশে এখানে এসে মাস্টারের খোঁজ করছে, কিন্তু তার বাবা তো জানে না। কিন্তু কুমুদ কোথায়? সে কি মাস্টারের ঘরে এলো এদিকে দৌড় দিয়ে? যদি তাই হয়, ওরা দুজন এখন এই ঘরে আছে। যদি ক্যাপ্টেন দরজা খুলে তার বোনকে দেখে ফেলে? সারোয়ার তড়িঘড়ি করে বলল, ক্যাপ্টেন সাহেব, আমার কথা শুনুন। আপনি নিচে চলুন আমার সাথে, বৈঠকখানায় বসুন, বিশ্রাম নিন। আমি মাস্টার মশাইকে নিয়ে আসছি। আনোয়ার অবাক হয়ে ছেলের দিকে তাকায়। ও এসব কি বলছে? মাস্টারকে ওদের কাছে তুলে দিতে চায় ও? ক্যাপ্টেন যেন কোনো কথাই শুনতে পারছে না। রাগী লাল চোখে একবার সারোয়ারের দিকে তাকাতেই সারোয়ার কিছুটা মিইয়ে যায়। সাথে থাকা এক সৈন্যকে নির্দেশ দেয়। ইয়ে, দরজা তোড় দো। আনোয়ার কাঁপতে কাঁপতে ক্যাপ্টেনের দিকে তাকিয়ে অনুরোধ করে। সাহেব, আমার কথাটা শুনুন। দুজন সৈন্য সাথে সাথে দরজায় ভারী বন্দুক দিয়ে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতে যেন কেঁপে উঠছে মোড়ল বাড়ি। হঠাৎ সেখানে হাঁপাতে হাঁপাতে রেজওয়ান আর তার বাবা আজমল হোসেন। তাদের চোখ মুখ জুড়ে আতঙ্ক। কি হচ্ছে এসব বুঝতেই পারছে না তারা।
আনোয়ার, এখানে কি হচ্ছে? রেজন সারোয়ারের কাছে এসে ফিসফিস করে বলল। ভাইজান, ওরা মাস্টারমশাইয়ের কাছে কি চায়? সারোয়ার উত্তরই দেয় না, চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। তার একটাই দুশ্চিন্তা, তার বোন যদি দৌড়ে এদিকেই আসে তাহলে এখন সে এই ঘরেই আছে। এই ক্যাপ্টেন তাকে দেখে ফেললে কি হবে? কেন যে তখন আটকালো না কুমুদকে? ये ये लोग कौन है मोड़ल? আনোয়ার ফ্যাস ফ্যাসে গলায় বলল। সাহেব, উনি আমার বন্ধু আজমল হোসেন। বিলেত থেকে এসেছে, ওখানে ওর অনেক বড় ব্যবসা। আর ও রেজওয়ান, আমার বন্ধুর ছেলে। আমার বন্ধু মেয়ে কুমুদের সাথে বিয়ে ওর সামনে। ক্যাপ্টেন ওদের দিকে তাকিয়ে মুচকে হাসে, কিচ্ছু বলে না। ওদিকে সমান তালে দরজা ভাঙার আওয়াজ চলছে। দরজাটা ভেঙেই যাবে ঠিক এমন সময় ভেতর থেকে খুট করে দরজা খোলার আওয়াজ হয়। সবাই নিঃশ্বাস আটকে পড়ে থাকে। এক্ষুনি বুঝি মাস্টার মশাই বের হবে আর তাকে তুলে নিয়ে যাবে এই পাকিস্তানি বাহিনী। সবাইকে অবাক করে দিয়ে এক হাত ঘোমটা মাথায় দেওয়া এক নারী মূর্তি বের হয়। সবাই চমকে উঠে তাকায় তার দিকে। আনোয়ার মোড়লের মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হয়। কুমুদ, মা তো এইখানে। ক্যাপ্টেন লোলুপ দৃষ্টিতে কুমুদের দিকে তাকিয়ে আছে এক নাগারে। রেজন আর ওর বাবাও চোখ গোল গোল করে তাকিয়ে থাকে তার দিকে। কুমুদ এখানে কেন? এত রাতে একটা যুবক ছেলের ঘরে বাড়ির মেয়ে? সবার পরিস্থিতি সামলে নেওয়ার জন্য কুমুদের এক হাত খপ করে ধরে ওকে টানতে টানতে এ ঘরের বাইরে নিয়ে আসে। বই নিতে এসেছিলি মাস্টার মশাইয়ের কাছে, তাই না? এত রাতে আসার কি দরকার ছিল? সকালে এলেই হতো। যা, এখন ঘরে যা। কুমুদ ঘোমটার ফাঁকা দিয়ে ছলছল চোখে ভাইয়ের দিকে তাকায়। সারা রাগে কাঁপছে ভিতরে। উপরে প্রকাশ না করেই জোর করে হেসে বলল। কি হলো, তোকে যেতে বললাম না? ক্যাপ্টেন কিছুটা অবাক হয়ে ওদের কাণ্ড দেখছিল। तुम इसको तलाश करो, उसको मेरे पास दाओ। সৈন্যগুলো বুটের আওয়াজ তুলতে তুলতে ঘরের ভিতরে ঢুকে যায়। রেজন রাগি চোখে কুমুদের দিকে তাকিয়ে আছে এখনো। ক্যাপ্টেন আনোয়ার মোড়লের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলেও। ओ कौन है मोड़ल? আনোয়ার কাপা কাপা গলায় বললেও। আমার বড় মেয়ে কুমুদ। ও নিশ্চয় ওর মাস্টারের কাছে বই নিতে এসেছিল। আমজাদ হোসেন অবাক হয়ে আস্তে আস্তে বলল। তাই বলে এত রাতে? ক্যাপ্টেন ধীর পায়ে হেঁটে কুমুদের অনেকটা কাছে এসে দাঁড়ায়। অস্বস্তিতে কুমুদ কাঁপতে থাকে। সারোয়ার হঠাৎ এসে কুমুদের হাত ধরে বলল। তোকে যেতে বললাম না এখান থেকে? যা এক্ষুনি। रुको जरा मोड़ल, लड़की से ऐसे बात मारो करो। কুমুদ ঘোমটার ফাঁকা দিয়ে আগুন জ্বলতে থাকা চোখে ক্যাপ্টেনের দিকে তাকায়। নিজে চোখে সে দেখেছে মেয়েদের কিভাবে সম্মানহানি করা হচ্ছে, আর তার মুখে মেয়েদের সম্মান করার কথা। কুমুদের ইচ্ছে করছে একদোলা থুতু এই লোকটার মুখের উপরে ছুঁড়ে ফেলতে। तुम बहुत खूबसूरत लग रही हो लड़की, तुमको पर्दा हटाओ। মেয়ে, তুমি মনে হচ্ছে অনেক সুন্দরী, তোমার ঘোমটা সরাও। আনোয়ার আর্তনাদ করে মেয়েকে চেপে ধরল। সাহেব, আমার মেয়েটা ঘোমটা খুলবে না। এখানে আপনার অনেক সৈন্য আছে, দয়া করে এমনটা করবেন না। সাথে সাথে চারজন সৈন্য এসে আনোয়ার মোড়ল আর সারোয়ার মোড়লকে চেপে ধরল। ভয় বুকটা ধকধক করছে কুমুদের। কি হবে এখন? সত্যিই তার ঘোমটা সরাবে এই নরপিশাচটা? রেজন কিছুটা সাহস নিয়ে সামনে এসে বলল। আমার কথা শুনুন ক্যাপ্টেন সাহেব, ও আসলে অন্য কালচারে বড় হয়েছে, ওকে এগুলো বলবেন না, অনুরোধ করছি আমি। ক্যাপ্টেন রাগে চোখে তার দিকে তাকাতেই আজমল হোসেন ছেলেকে টেনে তার কাছে নিয়ে আসে। আনোয়ার মোড়ল আর সারোয়ার ছটফট করছে, তাদের মুখ চেপে ধরা হয়েছে। কুমুদ ছুটে সিঁড়ির কাছে দৌড়ে যেতে গেলে ক্যাপ্টেন খপ করে তার হাতটা ধরে ফেলে। कहाँ जा रही हो लड़की? কুমুদ থরথর করে কেঁপে ওঠে, আর্তনাদ করে উঠে বলল। বাবা, ভাইজান আমার হাত ছাড়তে বলো। আমার হাত কেন ধরেছে? আনোয়ার মোড়ল আর সারোয়ার নিজেদের ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। তাদের জীবনের বিনিময়ে হলেও তাদের মেয়ের সম্ভ্রম রক্ষা করতে হবে তাদের, কিন্তু তাদের জাপটে ধরে রাখা হয়েছে। এদিকে রেজওয়ানকে ধরে রেখেছে তার বাবা। ক্যাপ্টেন এক পা দুই পা করে এগিয়ে আসে কুমুদের দিকে। কুমুদ চোখ বন্ধ করে ফেলে, হাত পা অবশ হয়ে আসছে তার, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। তাদের দাঁত চেপে মনে মনে বলল। মাস্টারমশাই, আপনি কোথায়? আপনার কুমুদবতীর সম্ভ্রম নষ্ট করতে চাচ্ছে ওরা। ক্যাপ্টেন কুমুদের ঘোমটার খুব কাছাকাছি চলে এসেছে, এক্ষুনি খুলে ফেলবে। ঠিক এমন সময় ভেতরের সেনাগুলো হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়।
থমকে যায় ক্যাপ্টেন। বিস্ফোরিত চোখে তাকায় সে সেনাদের দিকে। ঘোমটার ভিতর থেকে ক্রূর হাসে কুমুদ। कहाँ जा रही हो लड़की? আনোয়ার মোড়ল কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সারোয়ার ভ্রু কুঞ্চিত করে, নেই মানে? কোথায় গেল মাস্টার? ক্যাপ্টেন সেনাদের ধাক্কা দিয়ে নিজেই ঢুকে যায় ঘরে। সবাই কৌতূহলী চোখে কুমুদের দিকে তাকায়, কিন্তু কুমুদ নির্লিপ্ত চোখে শূন্যের দিকে তাকিয়ে থাকে। মিনিট দুয়েক পর হনহন করে ঘর থেকে ক্যাপ্টেন তার সেনাবাহিনী সহ বের হয়। কুমুদের একদম কাছে এসে তার মুখোমুখি হয়ে ক্যাপ্টেন বলল। मास्टर कहाँ है? কুমুদ চুপ করে দাঁড়িয়ে থাকে তখনও। এবার ক্যাপ্টেন নিজের স্বর আরো অনেকটা উঠিয়ে চিৎকার করে বলল। मास्टर क्या गाई है लड़की? जवाब दो। কুমুদ কেঁপে ওঠে ক্যাপ্টেনের ধমকে। আনোয়ার মোড়ল এসে মেয়েকে জাপটে ধরে। ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলল। ও জানে না সাহেব, ও তো ঘরেই ঘুমিয়েছিল। ও কিভাবে জানবে মাস্টার কোথায়? মনে হয় পালিয়ে গিয়েছে ও। ক্যাপ্টেন এক দৃষ্টিতে অদ্ভুতভাবে কুমুদের দিকে তাকিয়ে আছে। কুমুদ তার বাবার বুকে চুপটি করে মাথা দিয়ে ফোপাচ্ছে এক নাগারে। বেশ কিছুক্ষণ শ্বাসরুদ্ধকর নীরবতার পর ক্যাপ্টেন সেনাদের দিকে তাকিয়ে বলল। चलो यहाँ से निकली। ক্যাপ্টেন লাল চোখে ওদের দিকে তাকায়। এরপর ধীর পায়ে হেঁটে আনোয়ার মোড়লের কাছে এসে বলল। मैं फिर माऊंगा मोड़ल, मुझे मास्टर को चाहिए। ক্যাপ্টেন আবারও ক্রূর চোখে তাকায় কুমুদের দিকে। কুমুদ থরথর করে কাঁপছে বাবাকে জড়িয়ে। ক্যাপ্টেন আর কোনো কথা না বলে হুড়মুড় করে সেনাদের নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। ওরা যেতেই কুমুদ হাউমা করে কান্নায় ভেঙে পড়ে। বাবাকে জাপটে ধরে চিৎকার করতে থাকে সে। মা শান্ত হ, বিপদ কেটে গেছে, ওরা চলে গেছে, তুই এমন করিস না। আজমল হোসেন হঠাৎ এসে আনোয়ার মোড়লের দিকে তাকিয়ে বলল। মেয়েকে জিজ্ঞেস করানো, আর এত রাতে একটা পরপুরুষের ঘরে কেন এসেছিল ও? কেন দরজা বন্ধ ছিল? আর কোথায় গেল সেই মাস্টার? আনোয়ার মোড়ল অবাক হয়ে আজমলের দিকে তাকিয়ে বলল। আমার মেয়েটা ভয় পেয়েছে আজমল, ওকে এখনই এগুলো জিজ্ঞেস করার খুব দরকার। এগুলো তো পরে শুনলেও হবে। রেজন এবার কিছুটা তেজি গলায় এগিয়ে এসে বলল। প্রশ্নটা আমারও চাচাজান, এত রাতে একটা পরপুরুষের ঘরে কুমুদের কি কাজ থাকতে পারে? কুমুদ কাঁপা কাঁপা গলায় বলল। আমি ওনাকে বাইরের পরিস্থিতি জানাতে এসেছিলাম, এসে দেখি উনি ঘরে নেই। উনি তো অন্ধ নন, বাইরের পরিস্থিতি উনি নিজেও দেখতে পারতেন। তার জন্য তোমাকে এত রাতে কেন তার কাছে ছুটে আসতে হলো? কুমুদের অসম্ভব কান্না পাচ্ছে। মাস্টার মশাইয়ের জন্য মনটা অস্থির হয়ে আছে তার। কি থেকে কি হয়ে গেল। বাইরে এখনো শোরগোল কমেনি। মেয়েদের চিৎকারে পরিবেশ নারকীয় হয়ে উঠেছে। আগুনের শিখায় মনে হচ্ছে যেন রাত না দুপুর এটা। সারোয়ার ইতস্তত করে আস্তে আস্তে বলল। কুমুদ ঘরে যাও, আজকে অনেক বড়সড় একটা বিপদ হতে পারত। মাস্টার মশাই মনে হয় আগে থেকেই বুঝতে পেরেছিল কিছু। আনোয়ার মোড়ল এবার আজমল আর রেজনের দিকে তাকে মেয়ের হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল। ঘরে চল মা, আমি আছি তোর কাছে। সে রাত সবার কাটল নির্ঘুম। একের পর এক চিৎকার, সেই সাথে আগুনের শিখা। মেয়েদের সম্মানহানি সবকিছুর সাক্ষী হলো ওরা। তাদের মনে হলো এই রজনী যেন 1000 বছর ধরে চলছে, কোনোভাবেই শেষ হচ্ছে না রাতটা। কুমুদ ঘরে বসে ফুপিয়ে যাচ্ছে। অঞ্জনা তার শিওরে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। কুন্দন ঘরের মধ্যে ছটফট করে। তার মনে একটাই চিন্তা, এই বিভীষিকাময় রাতে মাস্টারমশাই কোথায় গেলেন? আর কোনোদিন কি হবে তাদের দেখা? পরদিন ভোর হতে না হতে আনোয়ার মোড়ল ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন গ্রামের উদ্দেশ্যে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খেটে খাওয়া মানুষগুলোর লাশ। নৃশংসভাবে তাদের খুন করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কারো শরীরে বেয়োনেটের দাগ, বেয়োনেটে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে। কারো বুকে বিঁধে আছে গুলি, মুখ ঝাঁঝরা হয়ে আছে। আনোয়ার মোড়ল হাঁটছে আর শিউরে উঠছে। সারোয়ারের মুখ চোখও শক্ত। মেয়ে বউগুলোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের স্বজনদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে। সারোয়ার, বলো বাবা। আমাকে বাড়ি নিয়ে চলো, আমার শরীরটা ভালো লাগছে না। সারোয়ার বাবাকে চেপে ধরল। তার বাবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। সবসময় বাবাকে প্রতাপের সাথে জমিদারি করতে দেখেছে। আজ তার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় সারোয়ার। বাবা কি হয়েছে তোমার? শান্ত হও, এক্ষুনি বাড়ি ফিরবো আমরা। সারোয়ারের কথা শেষ হওয়ার আগে আনোয়ার পাশে দাঁড়িয়ে হরহর করে বমি করে দেয়। সারোয়ার হতবিহ্বল হয়ে যায়। বাবা কি হলো তোমার? এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে বাবা। একটু দাঁড়াও, আমি ড্রাইভারকে ডেকে আনছি।
সারোয়ার হতবিহ্বল হয়ে যায়। সারোয়ারের হাত চেপে ধরে আনোয়ার। ছেলে হাউমাউ করে চিৎকার করে উঠে এসে সব শেষ হয়ে গেল সারোয়ার, সব। আমার সাজানো গোছানো গ্রামটা কি থেকে কি হয়ে গেল? আমি কি এই দিন দেখতে চেয়েছিলাম? কেন এমনটা হলো? সারোয়ারের হাত চেপে ধরে আনোয়ার। ছেলে হাউমাউ করে চিৎকার করে উঠে সে। সারোয়ার চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকে। সে নিজেও ভাবতে পারেনি এমন কিছু। যত যাই হোক, এই গ্রাম তাদের নিজের। ছোট থেকে এখানেই বড় হওয়া, এই মানুষগুলোর সাথে হেসে খেলে জীবন কাটানো। তাদের এই অবস্থায় নিজেকে কিভাবে ঠিক রাখবে তারা? সেই পরিচিত মুখগুলো যারা তাদের দেখে হাসি মুখে মোড়ল সাহেব বলে সালাম দিত, আজ তারাই নিথর হয়ে পড়ে আছে কোনায় কোনায়। ভালো সবজিটা যে চাষি বউগুলো মোড়ল সাহেবদের জন্য তুলে রাখত, আজ তার নিখোঁজ। বাবা ভাইয়ের সামনে ইজ্জত নষ্ট করেছে মা বোনের, এরপর তাদেরও মেরে ফেলা হয়েছে। কিভাবে সহ্য করবে তারা এসব? বাবাকে গাড়িতে উঠিয়ে সারোয়ার উঠতে যাবে এমন সময় তার ছোটবেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারাধন নাথ কাঁদতে কাঁদতে ছুটে এলো তার কাছে। সারোয়ার রে সারোয়ার। সারোয়ার আঁতকে উঠে বলল, এ কি স্যার, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আমাদের বলুন। আমার সর্বনাশ হয়েছে রে সারোয়ার, সব শেষ হয়ে গেল আমার। আহাজারি শুনে আনোয়ার মোড়ল বেরিয়ে এলো গাড়ি থেকে। মাস্টার, কি হয়েছে তোমার? বলো আমাকে। আমার পোয়াতে মেয়েটার কিছুদিন পরে বাচ্চা হওয়ার কথা। মা মরা মেয়েটার বাপকে দেখতে ইচ্ছা হয়েছিল। প্রথম সন্তান হওয়ার সময় মেয়েরা তো বাপের বাড়ি থাকতে চায়, আমি রাখতে পারিনি। মা বেঁচে নেই, তাই শ্বশুর বাড়ি সুখেই ছিল আমার মেয়েটা। কাল আমার কাছে এসেছিল, জানোয়ারগুলো ওকে আমার সামনে। হারাধন কথা শেষ করতেই পারে না, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। সারোয়ার কাঁপা কাঁপা গলায় বলল, ও এখন কোথায় স্যার? হাসপাতালে নিয়েছেন? বাঁচাতে পারিনি রে বাবা। আমি মেয়েটাকে বাঁচাতে গেলে আমাকে বেঁধে রেখেছিল। আমি শুধু দূর থেকে দেখেছি, চোখ বন্ধ করতে দেয়নি। আমি শুধু দূর থেকে দেখেছি, চোখ বন্ধ করতে দেয়নি। খেজুর কাটা ফুটিয়েছে চোখে তখন। নিজের হাতে মুখাগ্নি করে আসলাম রে সারোয়ার। শ্মশানে মেয়েটার ছাই পড়ছে এখন। চোখ বন্ধ করে ফেলে সারোয়ার। মেয়েটা তার সাথেই পড়তো। কিশোর বয়সে ভালোবেসে ফেলেছিল সে প্রভাতীকে। তাকে এক নজর দেখার জন্য রোজ স্যারের বাড়ির পাঁচিল টপকাতো সেই বন্ধুদের সাথে। স্যার তাদের দেখতে পেলেই জোর করে বসাতো ঘরে নিয়ে। প্রভাতী তখন লেবু শরবত করে নিয়ে আসতো। কাঁপা কাঁপা হাতে তাকে যখন কাঁসার গ্লাসে করে শরবতটা দিত, আঙুলে আঙুল পড়তো হামেশাই। প্রভাতী তখন কেঁপে উঠত আরও। লজ্জায় লাল হয়ে যাওয়া প্রতিমার মতো মুখটা দেখে হাওয়ায় ভেসে যেত সারোয়ার তখন। দুইজন ভিন্নধর্মী হাওয়ায় তাদের সম্পর্ক পরিণতি পায়নি। 2 গ্রাম পর এক ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হয়ে যায় তার কলেজে ওঠার পরপরই। শেষবার দেখা হয়েছিল গত বছর পূজায়। মেয়েটা বাপের বাড়ি বেড়াতে এসেছিল। তার পরনে ছিল লাল পেরে সাদা একটা শাড়ি। সারোয়ারকে দেখে দূর থেকে মিষ্টি করে হেসেছিল সে। সারোয়ার বুঝেছিল প্রভাতী স্বামী সোহাগিনী হয়েছে। সারোয়ারের মনটা আনন্দে ভরে গিয়েছিল সেই হাসি দেখে। কিন্তু কে জানতো সেই দেখাই হবে তাদের শেষ দেখা। বুকের মধ্যে তীব্র ব্যথার ঝড় ওঠে তার। আনোয়ার মোড়ল বুকে জড়িয়ে নেয় হারাধনকে। আসলেই মানুষটার নাম সার্থক। সব কিছু হারিয়ে আজ সে সত্যি হারাধন। বসার ঘরে উদ্বিগ্ন মুখে বসে আছে আজমল হোসেন আর রেজওয়ান। দেশে এসেই কি বিপদে পড়লো এই তাই ভাবছে। আনোয়ার মোড়লকে কম্পিত অবস্থায় আসতে দেখে দুজনই অবাক হয়। সাবধানে এসো বাবা, আস্তে আস্তে। কি হয়েছে আনোয়ারের? সরারোকে এমন দেখাচ্ছে কেন? বাবা একটু অসুস্থ চাচা যান, একটু বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। আনোয়ার মোড়ল চেয়ারে বসতে যাবে এমন সময় আমরা স্বাধীন, আমরা স্বাধীন, আজ থেকে আমরা স্বাধীন। বাংলার মানুষ আমাগো দেশের নাম, বাংলাদেশ হইব। কামরুলের চিৎকারে অবাক হয়ে তার দিকে তাকায় সবাই। সারোয়ার রাগী গলায় বলেও, কি হচ্ছে কি? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন কামরুল? ছোট মোড়ল সাহেব, শেখ মুজিবরে গতকাল রাতে পাক বাহিনী গ্রেফতার করছে। কি বলছিস কি? রেডিওতে শুনলাম ছোট মোড়ল গ্রেফতার হওয়ার কিছু সময় আগে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন উনি। আমাগো এখন কেউ আটকেবার পারবো না, আমরা স্বাধীন হইয়েই ছাড়বো। সারোয়ার হালকা চিৎকার করে বলল, যা এখান থেকে, একদম এসব কথা বলবি না। বাবার জন্য লেবুর শরবত
নিয়ে আয় এক্ষুনি, এক্ষুনি যা। কামরুল মুখ কালো করে সেখান থেকে চলে যায়। আজমল হোসেন রেজওয়ানের দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, শোন আনোয়ার, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তোকে। চাচা যান, বাবার শরীরের এই অবস্থা। আনোয়ার মোড়ল ছেলেকে থামিয়ে দেয়। আমি ঠিক আছি, বলো আজমল, কি বলবি তুই? আমি আসলে খুব বেশি দিন পরিবার নিয়ে দেশে থাকতে চাচ্ছি না। বুঝিসই তো, এসব ঝামেলায় পড়তে চাচ্ছি না। যত তাড়াতাড়ি সম্ভব লন্ডন ফিরবো। তাই আমার ইচ্ছা খুব তাড়াতাড়ি কুমুদের সাথে রেজওয়ানের বিয়েটা দিয়ে দিতে। ওকে নিয়ে চলে যেতে চাই আমরা। তুই বিয়ের তোড়জোড় শুরু কর। সারোয়ার অবাক হয়ে বাবার দিকে তাকায়। আনোয়ার মোড়ল বিড়বিড় করে বলল, দেশের এই পরিস্থিতিতে রোজান এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে নিজেও মুখ খুলল। চাচা যান, আমিও বাবার সাথে একমত। আমার মনে হয় আর দেরি না করাই ভালো হবে। আর গত রাতের পর কুমুদকে নিয়ে আমার ভয় হচ্ছে। ক্যাপ্টেন বলেছে সে আবার আসবে। কুমুদের নিরাপত্তা তো দরকার, তাই না? ওকে নিয়ে চলে যেতে চাই আমরা খুব দ্রুত। আনোয়ার উত্তর দেয় না, সারোয়ারের দিকে তাকিয়ে থাকে। সারোয়ার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার পাশে। খাটে হেলান দিয়ে বসে আছে কুমুদ। তার আঁচল গড়াগড়ি খাচ্ছে মাটিতে। কোনো খেয়ালই নেই তার। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে। এক রাতেই যেন সব শেষ হয়ে গেল জীবনের। কোথায় আপনি মাস্টার মশাই? আপনি বেঁচে আছেন তো? নিজের ভাবনায় নিজেই কেঁপে ওঠে সে। এসব কি ভাবছে তার মন? মুখটা ধরফর করে ওঠে তার। কুমুদ, কুমুদ! অঞ্জনার ডাকে ধাতস্থ হয় কুমুদ। চোখ তুলে তাকায় তার দিকে। কুমুদ, মাস্টারমশাইয়ের চিঠি এসেছে তোমার নামে। ঝট করে উঠে দাঁড়াতে যেয়ে মাথা ঘুরে পড়ে যেতে গেলে অঞ্জনা তাকে ধরে ফেলে। তুমি ঠিক বলছো ভাবি? একটা ছেলে এসে কামরুলের কাছে দিয়েছে, বলেছে শুধু আমার কাছে দিতে। কামরুল পড়াশোনা জানে না, ও এসে আমাকে দিল। আমি উপরে দেখলাম তোমার নাম। এটা তো মাস্টারমশাইয়ের হাতের লেখা, তাই না? কুমুদ চাপা গলায় ফুপিয়ে ওঠে। আর সে চিঠিটা চেপে ধরে বুকের সাথে। বুক ভরে নিঃশ্বাস নেয়। মনে হচ্ছে গতকাল রাতের পর এই প্রথম সে শ্বাস ফেলতে পারছে। আমার স্বপ্ন ছাড়িনি কুমুদবতী। তুমি কোনোদিনও ধারণা করতে পারবে না গত রাত আমাদের জন্য কতটা অভিশপ্ত ছিল। এ যেন এক ধ্বংসের খেলা। ঘুমন্ত নিষ্পাপ মানুষগুলোর উপর সারা রাত চলেছে অকথ্য নির্যাতন। পাক হানাদার বাহিনী যে এত নিকৃষ্ট হতে পারে কালকের ধ্বংসযজ্ঞ নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে বিবস্ত্র করে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এরপর বাবা ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই ধ্বংসলীলা নিজের চোখে দেখেছি আমি কুমুদ। আমি এতটাই অসহায় ছিলাম, আমি একজনকেও রক্ষা করতে পারিনি ওদের হাত থেকে। নিজের এই হাত দুটোকে ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে বারবার। আমি এতটা কাপুরুষ কিভাবে হয়ে গেলাম? যে মেয়েগুলো বেঁচে ছিল তাদের ওরা টানতে টানতে নিয়ে চলে গেল। তারা কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা শোচনীয়। পিঁপড়ার মতো মারা হয়েছে মানুষদের। আমার হাত পা কাঁপছে কুমুদ। পূর্ব পাকিস্তানের মানুষ এই নির্মমতার সাথে পরিচিত নয়। তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। এ কি দুর্যোগ নেমে এলো তাদের উপর! গত রাতে তোমাকে একা ঘরে রেখে আসার পর থেকে আমি এক বিন্দুও স্বস্তি পাচ্ছিলাম না। কিন্তু পরক্ষণই মনে হলো আমি ওখানে থাকলে তোমরা বিপদে পড়তে। আমাকে যে কোনো মূল্যে পালাতে হতো। আমার বিশ্বাস আছে তোমার বাবা আর ভাইজানের উপর। তাদের জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না তারা। কিন্তু এই অসহায় মেয়েদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না আমার কুমুদবতী। আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা রাখার জন্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তুমি যখনই কোনো বিপদে পড়বে আমি ঠিক পৌঁছে যাব। আমি কোথায় আছি বা কবে আসবো চিঠিতে জানাতে পারলাম না, কারণ এই চিঠি তোমার হাতে যাওয়ার আগে অন্য কারো হাতে যেতে পারে। শুধু জেনে রেখো, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আবার। তুমি নিজের কোনো অবহেলা করবে না। আমি সব সময় তোমার পাশে আছি। যেভাবেই হোক স্বাধীন বাংলা নিয়েই আমরা ঘরে ফিরব, যারা ঘর ছেড়েছি। আমার পরীর মতো প্রেয়সী,
তোমাকে আমার 2 চোখের পাতায় রেখে আমার অন্য যাত্রা আজ থেকে শুরু হলো। ভালো থেকো প্রিয়তমা। ইতি, তোমার বিরহ যন্ত্রণায় কাতর এক ভগ্ন হৃদয়ের প্রেমিক। চিঠি শেষ করতে হাওমা করে কান্নায় ভেঙে পড়ে কুমুদ। অঞ্জনা ছুটে এসে কুমুদকে বুকে জড়িয়ে নেয়। ওদের ব্যাপারে কাঁদছো কেন তুমি? দয়া করে বলো, চিঠিতে কি লেখা? কোথায় আছেন মাস্টারমশাই এখন? কবে ফিরবেন উনি এ বাড়িতে? কুমুদ পোমাতে পোমাতে বলল, ভাবি, ওনার কোনো খবর নেই এখানে লেখা। উনি কোথায় আছে, কেমন আছে, কিছুই বলেনি। দেশের অবস্থা অনেক খারাপ, এটাই উনি বলেছেন। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে ভাবি, তুমি ওনাকে এনে দাও আমার কাছে। আমার দম বন্ধ লাগছে ওনাকে ছাড়া। কুমুদ খাট ধরে নিজেকে সামলায়। অঞ্জনা তাড়াতাড়ি যেয়ে কুমুদকে চেপে ধরে, হতবিহ্বল হয়ে বলল, শান্ত হও কুমুদ, উনি তোমাকে কথা দিয়েছেন, উনি ফিরে আসবেন তোমার কাছে। তুমি দয়া করে এমন করো না। কুমুদ হঠাৎ শান্ত হয়ে অঞ্জনার চোখে চোখ রেখে বলল, আর যদি উনি কোনোদিনই ফিরতেই না পারেন, যদি পাক হানাদার বাহিনী ওনাকে ধরে ফেলে, তাহলে কি হবে ভাবি? অঞ্জনা আঁতকে উঠে কুমুদের দিকে তাকায়। মেয়েটার মানসিক অবস্থা দেখে ভীষণ ভয় করে তার। এসব কি বলছো কুমুদ? এমন অলক্ষণে কথা বলতে হয় না। এসব আর কোনোদিন বলবে না তুমি। কি অলক্ষণে কথা আপা বলছে ভাবি? কুন্দনের ডাকে অঞ্জনা কেঁপে ওঠে। মেয়েটা অতি নিঃশব্দে চলাচল করতে পারে। গলাস্বর না শুনে বোঝার উপায় নেই কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। অঞ্জনা দ্রুততার সাথে কুমুদের হাত থেকে চিঠিটা নিয়ে নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলে। এই চিঠি এখন কারো হাতে পড়া যাবে না। কুমুদ ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। অঞ্জনা চোখ দিয়ে ইশারা করে জানায়, কুন্দন চলে গেলেই তাকে চিঠি ফেরত দিয়ে দিবে। কি হলো ভাবি, বললে না যে আপা কি অলক্ষণে কথা বলছে? অঞ্জনা একটু ইতস্তত করে বলল, ও কিছু না কুন্দন, গত রাতে যা হয়েছে ওগুলো নিয়েই ও ভীষণ মন খারাপ করে আছে। কুন্দন তীক্ষ্ণ দৃষ্টিতে কুমুদের দিকে তাকায়। তার চোখে মুখে একটা সন্দেহ। অঞ্জনা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হেসে বলল, কুন্দন কিছু বলবে? কুন্দন ভ্রু কুঁচকে অঞ্জনা দিকে তাকিয়ে বলল, আবার কি হয়েছে ভাবি, এত কাঁদছে কেন? চোখ মুখ ফুলে গিয়েছে একদম। ও কিছু না কুন্দন, গত রাতের পর থেকে ভীষণ ভয় পেয়ে আছে। ক্যাপ্টেনের আচরণ ঠিক মেনে নিতে পারেনি ও, এই জন্যই কান্নাকাটি করছে তারপর থেকে। কুন্দনের সন্দেহ দূর হয় না। কুমুদের একদম সামনে এসে ওকে জিজ্ঞাসা করে, একটা প্রশ্ন করবো আপা, ঠিক মতো উত্তর দিবি? কুমুদ ক্লান্ত চোখে কুন্দনের দিকে তাকায়। বোনকে দেখে কিছুটা চমকে ওঠে কুন্দন। মেয়েটাকে এত কান্নার পরেও কি ভীষণ মোহনীয় লাগছে দেখতে। শ্বেত পদ্মের মতো চোখগুলো যেন ভাসছে লাল সাগরে। নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। আপা, তুই অত রাতে মাস্টারমশাইয়ের ঘরে কেন গিয়েছিলি? তোর সাথে কি ওনার দেখা হয়েছে? কুমুদ ঝট করে কুন্দনের দিকে তাকায়। তাহলে কি কুন্দন কিছু বুঝে ফেললো? অঞ্জনা কিছুটা দূরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে। কি হলো আপা, উত্তর দে। তুই যদি গিয়ে এটাই দেখিস যে মাস্টারমশাই আগে থেকেই ঘরে নেই, তাহলে তুই দরজাটা বন্ধ করে কি করছিলি ভেতরে? নাকি তুই সাহায্য করেছিস মাস্টারমশাইকে পালাতে? চমকে উঠে কুমুদ তাকায় কুন্দনের দিকে। মেয়েটা কথা বলা একদম চোখে চোখ রেখে। যে গভীরতায় ও কথা বলে কারো সাধ্য নেই সেই চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার। কুমুদ চোখ সরিয়ে নেয়। অঞ্জন কুন্দনের কাঁধে হাত রেখে বলল, কুন্দনের শরীরটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। এই প্রশ্নগুলো না হয় পরেই করবে। কুন্দন কিছু বলতে যাবে তার আগেই কুমুদ হালকা স্বরে মেঝের দিকে তাকিয়ে বলল, তুই ঠিকই বলেছিস কুন্দন, আমি যাওয়ার পর মাস্টারমশাইকে ও ঘরে দেখেছিলাম। আমার সামনেই উনি জানালার শিক উপড়ে ফেলে পালিয়ে যান। দরজা দিয়েছিলাম শিকগুলো আবার জায়গা মতো ঠিক করে রাখতে, যাতে ওরা টের না পায়। এই দিক দিয়ে মাস্টারমশাই পালিয়েছে। কুন্দন শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকায়। সে আগে থেকে জানতো এমনটাই হয়েছে। আপার মুখ থেকে শুনতে চাচ্ছিল। আপা, তোর জায়গায় আমি থাকলে আমিও একই কাজটা করতাম। জানিস আপা, রেডিওতে শুনেছি শেখ মুজিব নাকি গতকাল রাতে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। আমরা স্বাধীন বাংলার মানুষ হব আপা, একদম স্বাধীন পাখির মতো উড়বো। কোনো বাধা থাকবে না আমাদের, কেউ আমাদের উপর অত্যাচার করতে পারবে না। কুন্দন যেন এই দুনিয়াতেই নেই। নিজের মনে অনেক কিছু বলে যাচ্ছে ও স্বাধীন বাংলাকে নিয়ে। কুমুদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে।
মেয়েটা ঘর ছেড়ে বাইরে যায় না বেশি। সে এত খবর রাখে, এভাবে বিজ্ঞজনদের মতো কথা বলতে পারে। অঞ্জনা ভয়ে ভয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে কুন্দনের দিকে এগিয়ে আসে। আসতে বলো কুন্দন, আসতে বলো। জানো না দেয়ালেরও কান আছে? আসতে কেন বলবো ভাবি? আমি কি খারাপ কিছু বলেছি? তুমি স্বাধীনতা চাও না? গত রাতে বর্বরতা জানো না তুমি কিছুই? অঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো চাই মুক্ত বিহঙ্গের মতো উঠতে, কে না চাই। কিন্তু তোমার বাবা আর ভাইজানকে তুমি চিনো না? তারা যে স্বাধীন বাংলার বিরোধী, এবারই যে তাদের কথাতেই চলে। কুন্দন তাতে দাঁত চেপে বিড়বিড় করে কী সব যেন বলে। আচমকা কুন্দন অঞ্জনার দিকে তাকিয়ে লাল চোখে বলে, ভাবি আমি যুদ্ধে যাব জানো? আমি আমাদের বাংলার হয়ে যুদ্ধ করব। ভয়াবহভাবে চমকে ওঠে অঞ্জনা আর কুমুদ তাকায় কুন্দনের দিকে। সেই তুলনায় কুন্দনের মুখ শান্ত। কি বললে তুমি? যুদ্ধ মানে? যুদ্ধ মানে বুঝতে পারছো ভাবি? গৃহযুদ্ধ বাঁধবে একটা, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে। আমরা চাই পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাক। আমরা নিজেদের অধিকার বুঝে নিতে চাই। আমরা কখনোই ওদের সামনে মাথা নিচু করতে চাই না। আর সময় হয়েছে আমাদের অধিকার বুঝে নেয়ার। কুন্দন শূন্যের দিকে তাকিয়ে আপন মনেই বলে যায়। কুমুদ অবাক হয়ে অঞ্জনার দিকে তাকায়। এসব কি বলছিস কুন্দন? তুই কিভাবে জানলি যুদ্ধ হবে? হবে আপা, এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে। ওদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, কিন্তু আমাদের দেশপ্রেম বেশি। আমরা জয়লাভ করবই। অঞ্জনা কুন্দনের হাত চেপে ধরে বলল, দোহাই লাগে বোন আমার, এসব কথা বাইরে বলো না। তোমার বাবা আর ভাইজান তোমাকে পূর্বের ঘরে বন্দি করে রাখবে। কুন্দন শব্দ করে হাসে। তার হাসিটা দেখে খুব ভয় হয় কুমুদ আর অঞ্জনার। আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত ভাবি, তবে আমি যুদ্ধে যাবই। এই দেশের জন্য আমি আমার দেহ এক বিন্দুর রক্ত থাকা অবস্থাতেও লড়ে যাব। আমি মরলে একজন বীর বাঙালি নারী হয়ে মরতে চাই। কুমুদ স্তম্ভিত হয়ে শুনছে কুন্দনের কথা। ছোট থেকেই কুন্দন ভীষণ জেদি একটা মেয়ে। ও যদি বলে ও কিছু করবে, তাহলে ও করেই ছাড়বে। ওকে সত্যি সত্যি যুদ্ধে যাবে তাহলে? ভাবি, ও এসব কি বলছে? ওকে চুপ করতে বলো। মিথ্যা নয় আপা, তুই দেখিস তোর বোন একদিন স্বাধীন বাংলার একজন যোদ্ধা হবেই। তুই মিলিয়ে নিস, এই বাড়ি থেকে আরো একজন যোদ্ধা হবে। এ বাড়ি থেকে? কার কথা বলছিস তুই? কুন্দন কিছু না বলে উঠে দাঁড়ায়। স্মিত একটা হাসি দিয়ে কুমুদের দিকে তাকিয়ে বলল, সময় হলেই দেখতে পারবি। কুন্দন আর কিছু না বলে চলে যায়। হতবিহ্বল হয়ে অঞ্জনা আর কুমুদ দুইজনের দিকে তাকায়। ভাই আরশ, কিছু খেয়ে নাও। গত রাত থেকে তুমি না খেয়ে আছো, এবার তো অসুস্থ হয়ে পড়বে তুমি। আরশ খাতায় অনেক কিছু লিখেই যাচ্ছে, অন্য কোনো দিকে মন নেই তার। আরশ, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? চোখ মিলে তাকায় আরশ মানুষটার দিকে। একাহারা গরনের ছিপছিপে দেহের মানুষটা। কত বয়স হবে, 40 কি 42? তবুও যেন একটা দীপ্তি খেলা করে চোখে মুখে। সে যে পত্রিকার সম্পাদক, সেই পত্রিকার মালিক মানুষটা। আমার এখন খাওয়ার সময় নেই আক্তার ভাই, আপনি খেয়ে নিন। আমাকে এই নিউজগুলো রাতের মধ্যে প্রেসে জমা দিতে হবে। আগামীকাল আমাদের পত্রিকা জুড়ে গত রাতের পাক হানাদার বাহিনীদের বর্বরতার কথা থাকবে। পূর্ব পাকিস্তানের মানুষদের স্বাধীনতার আহ্বান জানাতে হবে আক্তার ভাই। আমাদের শেখ মুজিবকে ওরা কারাগারে বন্দি করেছে, সবাইকে জানাতে হবে, সবাইকে। আক্তার নির্লিপ্ত চোখে আরশের দিকে তাকিয়ে বলল, না আরশ, এটা তোমাকে আমি করতে দিব না। আরো শতভম্ব হয়ে আক্তারের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন আক্তার ভাই? সম্পাদকতায় যেদিন থেকে আমার পথ চলা শুরু করেছি, তা তো আপনার হাত ধরে। আপনি আমাকে সাহসিকতা শিখিয়েছেন, এভাবে সত্যের মুখোমুখি হতে হয় তার দীক্ষা দিয়েছেন। আমি যেন অন্যায় দেখলে মাথা নিচু করে পালিয়ে না আসি, সেই অনুপ্রেরণা দিয়েছেন। আজ আপনিও ভয় পেয়ে আমাকে পিছিয়ে আসতে বলছেন? সবাইকে জানতে হবে ওরা কতটা হিংস্রতার পরিচয় দিয়েছে গত রাতে। ওরা মানুষ নয় আক্তার ভাই, ওরা পশু। আমি সব জানি আরশ, আমি নিজের বিবেককে বিকিয়ে দিইনি এখনো। তাহলে কেন আমাকে এই নিউজ করা থেকে বাধা দিচ্ছেন? আরশ, তোমাকে আমি কোনো ঝামেলায় ফেলতে চাই না। তুমি সুদূর হায়দ্রাবাদ থেকে এখানে এসেছো। এখানের কাজ মিটিয়ে যত দ্রুত সম্ভব নিজের দেশে ফিরে যাবে তুমি। তুমি আমাদের কাছে আমানত।
আমি কিভাবে তোমাকে শত্রুর থাবায় পড়তে দিতে পারি? আক্তার একটা ছোট্ট শ্বাস ফেলে বলল। আরশ আক্তারের দিকে তাকায়, তার দৃষ্টিতে মানুষটার জন্য একরাশ সম্মান। দুই হাতে আক্তারের কাঁধ ধরে আরশ বলল,